আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি অনন্য বা অন্যতম ইউনিক একটি ক্লাস আপনাদের সামনে নিয়ে এসেছি। সাধারণত ইউটিউবে এরকম ক্লাস সচরাচর পাওয়া যায় না। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ওয়ার্ড ক্লাসে আমাদের কি পড়তে হয়, কিভাবে পড়তে হয় এবং কোন টপিকগুলো পড়তে হয় এই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত আলোচনা করব। তো এই ক্লাসটি যারা নতুন থার্ড ইয়ারে উঠেছেন এবং ফোর্থ ইয়ারে যারা আছেন এবং ফিফথ ইয়ারে যারা বর্তমানে অধ্যয়নরত আছেন প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো আপনি ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সকলের জন্য কাজে আসবে। এখানে আজকে আমরা চেষ্টা করব এখানে এই একই ভিডিওর মাধ্যমে শর্ট কেস যেটা আছে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরে আমাদের বা ফাইনাল ইয়ারে ফাইনাল প্রুফে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় শর্ট কেস, সেটা ক্লিয়ার হবে এখান থেকে। এবং হচ্ছে ওয়ার্ড ফাইনাল, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্লেসমেন্ট শেষে আমাদের ওয়ার্ড ফাইনাল দিতে হয়। যারা থার্ড ইয়ার আছেন তারা হয়তো জেনে থাকবেন যে প্রত্যেকটা ওয়ার্ড শেষে আমাদের, যেমন সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক্স, এই ওয়ার্ডগুলো শেষে আমাদের 1 মাস বা 2 মাস প্লেসমেন্ট থাকার পরে একটা ওয়ার্ড ফাইনাল পরীক্ষা দিতে হয়। সেখানে কী কী প্রশ্ন করে কীভাবে উত্তর দিতে হয় সেই সংক্রান্ত আমরা বিস্তারিত কথা বলবো। তো আমাদের ওয়ার্ডের সবার প্রথম যে কাজটা হয়, অর্থাৎ থার্ড ইয়ারে ওঠার সাথে সাথে আমাদের যে কাজটা প্রয়োজন হয় এবং পরবর্তী ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার সব জায়গায় এটা প্রয়োজন হয়, সেটা হলো হিস্ট্রি টেকিং। একটা রোগী আপনার কাছে আসলো, কিছু রোগ নিয়ে আসলো, আপনি তার কাছ থেকে কি প্রশ্ন করবেন, কি তথ্য কালেকশন করবেন, সেটা হলো হিস্ট্রি টেকিং। তো হিস্ট্রি টেকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে ডাক্তার যত সুন্দর করে হিস্ট্রি নিতে পারে, যত স্মার্টলি হিস্ট্রি নিতে পারে, তত ভালো ডাক্তার, অর্থাৎ পেশেন্টের কাছে সে তত বেশি ভালো ডাক্তার এবং সে সকলের কাছে এরকমভাবে সুনাম বয়ে আনে। তো হিস্ট্রি টেকিংটা আমাদের গুরুত্বপূর্ণ, মেডিকেল সায়েন্সের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা কথা না বাড়ি চলে যাই মূল ক্লাসে। এবং যারা আমার চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব মেডিকেলে অন্যদের সাথে আমার এই চ্যানেল সম্পর্কে কথা বলবেন, অন্যদেরকে ইনভাইট করবেন, শেয়ার করবেন। তো আমরা কেন হিস্ট্রি টেকিং করি বা হিস্ট্রি কেন নিই, হোয়াই ডু উই টেক হিস্টোরি? তো এটা হচ্ছে কয়েকটা পারপোজ আছে, আমি এখানে 4টা উল্লেখ করছি। 1 নম্বর পারপোজ যেটা, সেটা হলো আমাদের ডায়াগনোসিস পারপোজের ক্ষেত্রে। আমরা ডায়াগনোসিস করার ক্ষেত্রে যে হিস্ট্রিটা সাধারণত আমরা যদি লোকের কাছ থেকে জিজ্ঞেস না করি যে আসলে কি হয়েছে বা কী জন্য আসছে, এটাও এক ধরনের হিস্ট্রি অন্তর্ভুক্ত, তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো না। অর্থাৎ ডায়াগনোসিস করার জন্য আমাদের হিস্ট্রি নেওয়া প্রয়োজন হয়। কমিউনিকেশন করার জন্য আমাদের হিস্ট্রি নেওয়া প্রয়োজন হয়। ডকুমেন্টেশন, অর্থাৎ তার নাম, ডাটা, এগুলো কালেকশন করার জন্য আমাদের হিস্ট্রি নেওয়া প্রয়োজন হয়। এবং ইন্ডিভিজুয়ালেশন, তো এটাও পৃথকীকরণ বা একজন পেশেন্টকে আরেকজন পেশেন্ট থেকে আলাদা করার জন্য তার নাম, বয়স, এরকমভাবে পরিচয়, এই সব কিছু জিজ্ঞেস করতে হয় যা হিস্ট্রির অন্তর্ভুক্ত। আমরা হিস্ট্রিটাকে সাধারণত ডায়াগনোসিস, কমিউনিকেশন, ডকুমেন্টেশন এবং ইন্ডিভিজুয়ালাইজেশনের জন্য আমরা সাধারণত নিয়ে থাকি। তো হিস্ট্রি টেকিং কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা যদি আমি একটু কথা বলি, আমাদের হিস্ট্রি টেকিং কেন গুরুত্বপূর্ণ, কারণ obtaining an accurate history is the critical first step in determining the etiology of a patient illness. এটা পেশেন্ট ইলনেস সম্পর্কে আমি সামগ্রিক একটা ধারণা পাবো, প্রাথমিক একটা ধারণা পাবো। এবং হচ্ছে প্রায় 70% মতো আমরা সাধারণত কোনো রকম টেস্ট, কোনো রকম এক্সামিনেশন, কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই আমরা শুধু হিস্ট্রি টেকিংয়ের মাধ্যমে সাধারণত 70% বা 70% আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা হিস্ট্রি টেকিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা প্র্যাকটিক্যাল লাইফে তাই 70 থেকে 80% আমরা শুধুমাত্র হিস্ট্রি নেওয়ার মাধ্যমে, রোগীর হিস্ট্রি কী হয়েছে এগুলো আমরা হিস্ট্রি নেওয়ার মাধ্যমে সাধারণত 70 থেকে 80% পর্যন্ত ডায়াগনোসিস করতে পারি। তো হিস্ট্রি টেকিং এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হলো হিস্ট্রি টেকিং ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মস দ্য ফরমোস্ট অ্যাসপেক্ট অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের অধিকাংশই হলো হিস্ট্রি টেকিং, আর একটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা আমি লাস্ট একটা অন্য কালিতে লিখছি, সেটা হলো এটা হচ্ছে একটা আর্ট। যে যত বেশি ভালো সুন্দর করে হিস্ট্রি নিতে পারে সে তত বেশি মানুষের কাছে সমাদৃত হয় বা সেই ডাক্তারের সুনাম তত বেশি হয়, সে তত ভালো ডাক্তার। তো এটা একটা আর্ট, এটা সকলে নিতে পারে না, ভালোভাবে নিতে পারে না। কীভাবে নেবেন, কী তথ্য নেবেন সেই সংক্রান্ত আমি ভিডিওতে কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। চলেন কিভাবে শুরু করব এই নিয়ে চিন্তিত। আমরা শুরু করি। আসলে কিভাবে শুরু করব আমরা দেখি। প্রথমে আমরা যেটা করব, গ্রেড দ্য পেশেন্ট অ্যাজ দো হি অর শি ইজ এ রিলেটিভ অর ক্লোজ ফ্রেন্ড। একটা বন্ধুর সাথে অবশ্যই পরিচয় হওয়া, সে যদি আমার রিলেটিভ হয় অথবা ক্লোজ ফ্রেন্ড হয়, তারপরেও তার সাথে একটু পরিচয় হওয়া। যেমন আপনারা বাইবেল টেবিলে দেখবেন
টিচার আপনার নাম হয়তো বা আগে থেকে জানে অথবা আপনার রোল বুকের উপর ঝোলানো আছে, আইডি কার্ডে আপনার নাম লেখা আছে, তারপরেও জিজ্ঞেস করে ভাইবা টেবিলে, ভাইবা বোর্ডে প্রথমে আপনাকে আশ্বস্ত করার জন্য বলে, বাবা তোমার নাম কি, তোমার বাসা কোথায়, এই ধরনের প্রশ্ন করে থাকে। তো আপনার পেশেন্টের ক্ষেত্রেও আপনার পেশেন্ট আপনার সাথে আসলো, যদি আপনার রিলেটিভ অথবা ক্লোজ ফ্রেন্ডও হয়, তারপরেও আপনি তার সাথে গ্রিট করবেন তার সাথে। আরেকটা হচ্ছে আপনাকে পরিচয় দিবেন, প্রথম হচ্ছে আপনার পরিচয় দিবেন এবং একটা রিপোর্ট বিল্ড করবেন। আপনার পরিচয়টা দিলে সে একটু আশ্বস্ত হবে এবং এতে সে কনফিডেন্স পাবে, আপনার সাথে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার জন্য আপনার কনফিডেন্স পাবে। শেক দ্য পেশেন্টস হ্যান্ডশেক করা, আমরা মুসলমানরা যারা বলি মুসাফা করা, এবং হচ্ছে মোট কথা হচ্ছে হ্যান্ডশেক করা, এবং লে ইওর হ্যান্ড অন দেয়ার্স ইফ দে আর আনওয়েল, এবং তাদেরকে হাত দিয়েও আশ্বস্ত করা এরকম। এনশিওর কনসেন্ট হ্যাজ বিন গেইনড, এবং ফিজিওলজি বা আপনারা যারা সকলেই জানেন যে আমরা যে কোনো এক্সামিনেশন বা কোনো কিছু প্রসিডিউর শুরু করার আগে আমরা কনসেন্ট নিতে হয়, সেক্ষেত্রে পেশেন্ট দেখার ক্ষেত্রেও আমাদের কনসেন্ট নেওয়াটা এনশিওর করতে হবে। পরবর্তী স্টেপে এনশিওর দ্যাট দ্য পেশেন্ট ইজ কমফোর্টেবল, দেখতে হবে যে আসলে রোগীটা কি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কি না। যদি সে এরকম ডানে বামে তাকায়, উপর নিচে তাকায়, ভয় পাইতে থাকে, তো সেক্ষেত্রে আমাকে তাকে এরকম আশ্বস্ত করতে হবে এবং কমফোর্ট জোনে নিয়ে আসতে হবে। তারপর তার থেকে এরকম রোগের কথা জিজ্ঞেস করতে হবে। টক অ্যান্ড ডিল রিল্যাক্সড অ্যান্ড ফ্রেন্ডলি, তার সাথে কথা বলতে হবে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে অবশ্যই। বি অ্যালার্ট অ্যান্ড পে ফুল অ্যাটেনশন, এবং পূর্ণ মনোযোগ এখানে রাখতে হবে। এমন যেন না হয় তার সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতে, তার সাথে কথা বলতেছি, আমি আরেকজনের সাথে গল্প করতেছি, এরকম যেন না হয়। যখন আমি রোগীর সাথে কথা বলবো অবশ্যই ফুল অ্যাটেনশন তার দিকেই থাকবে। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। হিস্ট্রি টেকিংয়ের ক্ষেত্রে সবার প্রথম এই কাজগুলো করতে হবে। পরবর্তীতে আমরা সাধারণত হিস্ট্রি টেকিং বা একজন রোগী আমার কাছে আসলো এবং ওই রোগী রোগ নিয়ে আসার পরে সুস্থ হয়ে বাড়িতে যাওয়ার পূর্বে আমরা সাধারণত যে কাজগুলো করি সেগুলো এখানে আমি নাম দিয়েছি হচ্ছে কম্পোনেন্টস অফ এ হিস্টোরি। একটা সামগ্রিক হিস্টোরি, অর্থাৎ একটা রোগী রোগ নিয়ে আসলো, সম্পূর্ণ কিউর হয়ে সে বাসায় ফিরে গেল, এই সামগ্রিক অবস্থাটাকে সাধারণত হিস্টোরি বলা হয়। তো এখানে কি কি টপিক আমরা হিস্ট্রিতে লাগে বা প্রয়োজন হয়, আমি যদি একটু ছোট করে সবগুলো টপিক একসাথে দেখানোর চেষ্টা করি। এখানে আমি 19টা পর্যন্ত টপিক সিলেক্ট করেছি, এটা কম বেশি হইতে পারে, পার্সন টু পার্সন বেরি করে আমি এর মধ্যে সব কিছু নিয়ে আসছি। প্রথম যে টপিকটা, এই 19টা টপিক সিরিয়ালি করলেই আমার একটা রোগী ডায়াগনোসিস থেকে শুরু করে সামগ্রিক চিকিৎসা হয়ে গেল। তো আমি যদি এক থেকে দেখি, প্রথমটা হলো আপনার পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, অর্থাৎ আপনার পেশেন্টের যাবতীয় তথ্য, যেমন পেশেন্টের তথ্যের মধ্যে হইতে পারে নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, মেরিটাল স্ট্যাটাস, অকুপেশন, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন। অর্থাৎ আমি একটা রোগী আসলে প্রথমেই আমি যে জিনিসটা জিজ্ঞেস করব সেটা হলো ভাইয়া অথবা চাচা, আমাদের সাধারণত মুরব্বীদের চাচা বলে সম্বোধন করি, চাচা আপনার নাম কি, আপনার বয়স কি, আপনি আর সেক্স তো আমরা সাধারণত তাকে চেহারা দেখেই বুঝতে পারি। আর রিলিজনটা জিজ্ঞেস করা, মেরিটাল স্ট্যাটাস, বিয়ে করছেন কি না এটা জিজ্ঞেস করতে হবে যদি একটু ইয়ং হয়, এবং বৃদ্ধ থাকলেও জিজ্ঞেস করতে হবে, এটা সিরিয়ালে অবশ্যই ঠিক রাখতে হবে। অকুপেশন, চাচা আপনি কী করেন, তো বলবে যে বাবা আমি ভ্যান চালাই, অথবা আমি একজন কৃষক, অথবা আমি একজন ব্যাংকার, অথবা আমি একজন যাই বলুন। তো ডেট অফ অ্যাডমিশন, কবে ভর্তি হয়েছে এই বিষয়টা আপনাকে জিজ্ঞেস করতে হবে বা জানতে হবে। আর ডেট অফ এক্সামিনেশন, আপনি কবে তাকে পরীক্ষা করতেছেন। তো আমি পরবর্তীতে আমি ভিডিওর সামনের দিকে আমি প্রত্যেকটা নেম কেন জিজ্ঞেস করি, কেন বয়স জিজ্ঞেস করি, বয়সের কি গুরুত্ব, সেক্স কেন জিজ্ঞেস করি, সেক্সের কি গুরুত্ব, সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। 2 নম্বর যেটা, সেটা হলো প্রেজেন্টিং দ্য চিফ কমপ্লেইন্টস, চাচা আপনি কেন এসেছেন আমার কাছে, বা উনি তো আমার সাথে আসলে দেখা করতে আসছে একটি রোগ নিয়ে, তো মেইন কি সমস্যা, একে বলে চিফ কমপ্লেইন্টস। আপনাকে অনেক কিছুই বলবে, সেখান থেকে চাচা আপনার কী হয়েছে এটা জিজ্ঞেস করলে আপনাকে অনেক কিছুই বলতে পারে, সেখান থেকে আপনি মূল বিষয়গুলো ধরার চেষ্টা করবেন। কিভাবে মূল বিষয়গুলো সিলেক্ট করবেন আমি সামনে নিয়ে আসছি। 3 নম্বর হচ্ছে হিস্টোরি অফ প্রেজেন্ট ইলনেস, বর্তমান কী অসুস্থতা। হিস্টোরি অফ পাস্ট ইলনেস, পূর্বে কোনো অসুস্থতা হয়েছিল কিনা বা একই ধরনের সমস্যা হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। কিভাবে জিজ্ঞেস করবেন, কি হইতে পারে সেই সংক্রান্ত সামনে আসতেছে। ড্রাগ হিস্টোরি, কোনো ড্রাগ খাচ্ছে কিনা, ডায়াবেটিক্সের বা হাইপারটেনশনে কোনো ড্রাগ খাই কিনা, তো সেই সংক্রান্ত জিজ্ঞেস করতে হবে। ফ্যামিলি হিস্টোরি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো জিজ্ঞেস করতে হবে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, পার্সোনাল হিস্টোরি, মেরিটাল হিস্টোরি এবং ইমিউনাইজেশন হিস্টোরি, মানে হচ্ছে আপনার ছোটোবেলায় এই কোনো টিকা বা ভ্যাকসিন নিয়েছিল কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। 11 নম্বর যেটা মেনস্ট্রুয়াল হিস্টোরি, এটা সকলের ক্ষেত্রে না, যেহেতু মেনস্ট্রুয়েশন শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে হয়, তো ফিমেলদের ক্ষেত্রে একটা বাড়তি প্রশ্ন হলো, সেটা হলো মেনস্ট্রুয়াল হিস্টোরি।
12 নম্বর যে পয়েন্টটা সেটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। এর 3টা পার্ট আছে। জেনারেল এক্সামিনেশন, হাতে পায়ে টিপে টিপে দেখে দেখে এরকমভাবে এক্সামিনেশন করা। লোকাল এক্সামিনেশন করা, যেখানে সমস্যা সেখানে এরকম লোকাল এক্সামিনেশন করা। সিস্টেমিক এক্সামিনেশন করা, অর্থাৎ আপনার ব্লাড, বিভিন্ন ধরনের এক্স-রে, বিভিন্ন ধরনের, অর্থাৎ মোট কথা বিভিন্ন ধরনের সিস্টেমিক এক্সামিনেশন করা। এগুলো আমরা সামনে দেখব ভিডিওতে। সেলেন্ট ফিচার, এই সামগ্রিক আমরা দেখলাম নেম, এইজ, সেক্স থেকে শুরু করে প্রেজেন্ট হিস্টোরি, প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, ডার্ক হিস্টোরি, ফ্যামিলি হিস্টোরি, এইগুলো নিয়ে এই সামগ্রিকভাবে একটা রিপোর্ট করা, মনে মনে রিপোর্ট করা বা আমি লিখে লিখে একটা রিপোর্ট করা, সেটা হলো সেলেন্ট ফিচার। এটা কীভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো। এটা শর্ট কেজেও লিখতে হয়, ওয়ার্ড ফাইনালেও লিখতে হয়। 14 নম্বর যেটা হলো, 15 নম্বরটা আগে বলি, সেটা হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর সাধারণত দেখবেন যারা ওয়ার্ডে ডিউটি করেন আমাদের ইন্টার্নি ভাইয়েরা, তখন দেখবেন খাতা ভর্তির পেপারে পিছন দিক দিয়ে লেখা ডিডি লেখে এরকম 1 2 এরকমভাবে পয়েন্ট করছেন। তো আসলে ডিডি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এই সংক্রান্ত আমি ক্লাসে বলবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ আপনি এত কিছু শুনলেন, চাচার কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনলেন, শোনার পরে আপনার কি কি হইতে পারে, একাধিক রোগ তো হইতে পারে, আপনি তো এখনও কোনো রকম ইনভেস্টিগেশন করেন নাই, অর্থাৎ কোনো পরীক্ষা নিরীক্ষা করেন নাই, তাহলে কি কি রোগ হইতে পারে সেই সংক্রান্ত মানে আপনার কি কি ধারণা, আপনার এই নলেজে তার কি কি রোগ হইতে পারে, এই সামগ্রিক অবস্থাকে বলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এবং প্রভিশনাল ডায়াগনোসিস মানে হচ্ছে অ্যাডজেক্টলি, ধরেন আপনি 3টা সাজেস্ট করলেন, 3টা রোগ হইতে পারে, 3টার মধ্যে যে কোনো একটা হইতে পারে। আর প্রভিশনাল ডায়াগনোসিস মানে হলো 3টার যেটা আসলেই হয়েছে সেটা। তো এটা নির্ধারণ করতে হবে। এই 15 পর্যন্ত হলো আমাদের শর্ট কেজের আওতাভুক্ত। আপনারা একটা পরীক্ষা দিয়ে থাকবেন, ফাইনাল প্রোফেও এই পরীক্ষাটা প্রয়োজন হয়, যে শর্ট কেজ এই একটা সেগমেন্ট থাকে, পরীক্ষার অংশ থাকে। তো আমাদের এই 15 নম্বর পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ ডিফারেন্সিয়াল বা প্রভিশনাল ডায়াগনোসিস পর্যন্ত হলো আমাদের শর্ট কেজের অংশ। বাকি 16, 17, 18, 19 এগুলো আমাদের সামগ্রিক বাকি অংশ। তো আজকে আমরা কথা বলবো, সামনে শর্ট কেসটা শেষ করার চেষ্টা করব। ভিডিও লেন্থ একটু বড় হতে পারে, তারপরেও আশা করি আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন। চলেন শুরু করা যাক। এখন আমরা দেখব যে আসলে ওয়ার্ড ক্লাসে এগুলো হর হামেশাই জিজ্ঞেস করে, টিচাররা অবশ্যই জিজ্ঞেস করবে। এখান থেকে একটু দেখে রাখলে আপনার ওয়ার্ড ক্লাসের জন্য খুবই সহায়ক হবে। ওয়ার্ড ক্লাস যাদের শুরু হয়নি বা শুরু হয়েছে বা হবে বা শেষ হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সারা জীবন আপনার এই কাজে লাগবে। যেহেতু আমরা ডাক্তার, তো আমাদের আসলে রোগীর সাথে ডিল করতে হয়, তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, রোগীর সাথে কীভাবে ডিল করব। শুরু করি। দ্য ইম্পর্টেন্স অফ পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। আমি 1 নম্বর পয়েন্টে দিয়েছিলাম হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। তার মধ্যে প্রথম ছিল নেম আমরা কেন জিজ্ঞেস করি, এটা আসলে ওয়ার্ড ক্লাসে সবাইকে জিজ্ঞেস করে, এইটা জানতে চাই। তো নেম আমরা জিজ্ঞেস করি আইডেন্টিফিকেশন অফ দ্য পেশেন্টকে আইডেন্টিফিকেশন করার জন্য, যে আসলে পেশেন্টটা কে সেটা জানার জন্য। টু কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট, অর্থাৎ আপনি যদি একজন ডাক্তারের নাম না জানেন, তার সাথে কীভাবে কমিউনিকেট করতে পারেন, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বা একটা ডাক দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আসলে কমিউনিকেট করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যখন একটা পেশেন্টের নাম ধরে ডাকবেন, ধরেন আপনি রাউন্ডে গেলেন অথবা আপনার চেম্বারে একজন রুগী আসলো, যখন ওইদিকে ফিরলো বা আপনি রুগীকে নাম ধরে ডাকলেন, তো রুগী অনেকটা খুশি হয়ে যায়। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এই আমি এখানে দিয়ে রাখছি। সাইকোলজিক্যাল বেনিফিট পাওয়া যায় যে রুগী মনে করে যে স্যার আমাকে নাম ধরে ডাকলো, মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি অনেক দিন যাবত আব্বুকে নিয়ে ভর্তি ছিলাম। তো সেখানে আসলে যখন ডাক্তার রাউন্ডে আসলো, তখন দেখলাম যে আসলে ওই স্যারের একটা বিশেষ গুণ হলো কোন রোগী কোন বেডে, কে নিচে শুয়েছিল, কে কর্নারে ছিল, কে উপরে ছিল, একদম টোটালি মুখস্থ থাকতো এবং অধিকাংশ নাম মুখস্থ থাকতো। তো যখন এরকম নাম ধরে ডাক দিত অথবা বলতো যে আপনি তো আগে বারান্দায় ছিলেন, তো রোগী শুনে অবাক হয়ে যেত যে স্যার আমাকে এত খেয়াল করেন, আমাকে এত কেয়ার করেন। তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তখন আমার কাছে এটা অনেক ভালো লাগছিল। তো এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ যে কমিউনিকেট করার জন্য। আর একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বেনিফিট তো অবশ্যই থাকে, নামটা গুরুত্ব দিয়ে শুনবেন, এমন যেন না হয় নাম জিজ্ঞেস করলেন অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। নামটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং লেখার চেষ্টা করবেন। টু এলিসিট ডক্টর পেশেন্ট ফ্যামিলিয়ারিটি, ডক্টর পেশেন্টের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ হবে। রেকর্ড মেনটেন্যান্স অ্যান্ড রেজিস্ট্রেশন, আমরা আসলে এগুলো খাতায় লিপিবদ্ধ করতে হয় এবং রেজিস্ট্রেশন দিতে হয়, এগুলো রেকর্ড রাখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের নামটা গুরুত্বপূর্ণ। তো অ্যাভয়েড ফ্যাটাল মিস্টেক, এগুলো একটা বড় ধরনের ভুল যেন এটা আসলে অ্যাভয়েড করা যায়, তো সেই জন্য নাম জিজ্ঞেস করা প্রয়োজন হয়। সামটাইমস নেম ইন্ডিকেটস দ্য পেশেন্ট সেক্স, মেল অর ফিমেল। আমরা সাধারণত কোনো সময় ছেলে মেয়ে জিজ্ঞেস আসলে তো করি না, সেটা হলো চেহারা দেখে এবং নাম জিজ্ঞেস করে আমরা বুঝতে পারি যে সে আসলে মেল অথবা ফিমেল। অথবা মাঝে মধ্যে আমরা রিলিজিয়ন সম্পর্কেও জানতে পারি, যে নাম দিয়ে বুঝতে পারি যে আসলে আলাদা করে জিজ্ঞানোর প্রয়োজন হয় না যে আসলে আপনার ধর্ম কী বা আপনি হিন্দু না মুসলিম। এটা আসলে অনেক সময় অনেকে
ইগোতে আঘাত করে। তো সেক্ষেত্রে আমরা নামের মাধ্যমে বুঝতে পারি তার রিলিজিয়ন কি, নতুন করে আর কোনো প্রয়োজন হয় না। তো এ হলো আমাদের নেমের ইম্পর্টেন্স। আর যদি আমরা যে এইজের ইম্পর্টেন্স কি, এইজ অবশ্যই ইম্পর্টেন্ট একটা ডাক্তারি পেশাতে, কারণ অনেক রোগী এরকম ভর্তির সময়ে এইজ অনুযায়ী আসলে ভর্তি হয়। যেমন পেডিয়াট্রিক্সে সাধারণত শিশুদের নিয়ে গবেষণা করা হয়। পেটে ব্যথা নিয়ে আসছে একজন 2 মাসের বাচ্চা অথবা 3 বছরের বাচ্চা, খুব প্রচণ্ড পেটের ব্যথা। আরেকজন হচ্ছে 30 বছরের একজন বৃদ্ধ মানুষ, সেও পেটে ব্যথা নিয়ে আসলো। একজন যাবে সার্জারি বিল্ডিংয়ে, আরেকজন হচ্ছে আপনার ওয়ার্ডে চলে যাবে, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে। তো এই একটা বয়সের একটা পার্থক্য, বয়সটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে নিওনেটাল পিরিয়ড যেটা, সেটা হলো 1 মাস পর্যন্ত নিওনেট বলা হয়, আমরা সাধারণত নিওনেট বলি। আর এই যে আরেকটা গুরুত্বপূর্ণ হলো সেটা হলো আমরা যে ড্রাগস দেই তার ডোজ পিরিয়ড, ট্রিটমেন্ট সিস্টেম সব কিছুই আসলে বয়সের উপর অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এটা একটা ইম্পর্টেন্স। যেমন ইনফ্যান্ট কাদেরকে বলতেছে, 2 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত সাধারণত ইনফ্যান্সি বলতেছে। চাইল্ডহুড 2 থেকে 12 বছর বয়স পর্যন্ত, এডোলেসেন্ট 12 থেকে 20 বছর পর্যন্ত, অ্যাডাল্টহুড অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলো 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত, মিডিল এজ সাধারণত 40 থেকে 60 বছর, এবং বৃদ্ধ বয়স 60 বছর উপরে বলা হয়। এটা একটা বইয়ের রেফারেন্স আমি নিয়েছি, আপনারা আসলে যে বইটা ফলো করেন সেখান থেকে দেখতে পারেন, অথবা এটাও ফলো করতে পারেন। অন্য বইয়ের সাথে এটা নাও মিলতে পারে, তবে সমস্যা নেই, এটা বললে হবে, এটা একটা মেইন বই থেকেই নেওয়া হয়েছে। তো এ হলো আমাদের এইজের একটা ইম্পর্টেন্স। সেক্স কেন নেই এটা পরীক্ষাতে অবশ্যই প্রয়োজন হয়। সেটা হলো কিছু কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে ছেলেদের বেশি হয়, আবার কিছু কিছু ডিজিজ আছে হচ্ছে ফিমেলদের বেশি হয়। তো এই নামগুলো সাধারণত টিচারে ভাইভাতে জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে মুখস্থ রাখবেন। যেমন মেলের ক্ষেত্রে কিছু রোগ বিষয়, সেগুলো হচ্ছে অ্যানকাইলোসিং স্পন্ডালাইটিস, এর পিছন দিক দিয়ে যেটা হয়, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, হিমোফিলিয়া, জানেন আপনারা 10 জনে একজন মোটামুটি ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হেপাটোসেলুলার কার্সিনোমা, এইগুলো সাধারণত মেলদের একটু বেশি হয়। আর ফিমেলদের ক্ষেত্রে সাধারণত সিস্টিক লুপাস এরাইথেমাটাস, অর্থাৎ SLI যাকে বলে, এসএলই আপনারা সংক্ষিপ্ত রূপ দেখবেন সব জায়গায়, রিমাটয়েড আর্থ্রাইটিস এবং ব্রেস্ট ক্যান্সার, যেহেতু ফিমেলদেরই ব্রেস্ট থাকেন তো ব্রেস্ট ক্যান্সার হওয়ার তাদেরই সম্ভাবনা বেশি, এবং গল স্টোন থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই মেয়েদের ক্ষেত্রে হওয়ার বেশি সম্ভাবনা থাকে, গ্রেভস ডিজিজ, হাইপোথাইরয়েডিজম। তো এইগুলো সাধারণত আমরা এই জন্য সেক্স ইম্পর্টেন্ট, অর্থাৎ কিছু রোগ আছে যেগুলো হচ্ছে ছেলেদের একটু বেশি হয় এবং কিছু রোগ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। আমরা যদি রিলিজন নিয়ে একটু কথা বলি, সেটা হলো সাধারণত রিমোসিস অ্যান্ড কার্সিনোমা পেনিস, এই যে দুইটা রোগ, কার্সিনোমা আর একটা হচ্ছে রিমোসিস, সেটা হলো সাধারণত মুসলিম এবং জুইস যারা আছে, অর্থাৎ মুসলিম এবং খ্রিস্টান যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সম্ভাবনা কম থাকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, কারণ তারা হচ্ছে সার্কামসেশন করে, অর্থাৎ মুসলমানি করে ছোটোবেলায়। মুসলিমরা এবং খ্রিস্টান যারা আছেন তারা হচ্ছে মুসলমানি করায়, তো সেক্ষেত্রে সেখানে কার্সিনোমা অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই জন্য আমি আসলে রিলিজনটা আমি জিজ্ঞেস করে থাকি বা জিজ্ঞেস করার প্রয়োজন হয়। ম্যারিটাল স্ট্যাটাস আমরা কেন দেখব, সে বিবাহিত কি বিবাহিত না, সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা হলো এটা আমাদের কিছু কিছু ডিজিজ আছে যে বিবাহের সাথে রিলেটেড, অর্থাৎ বিবাহের পরে হয়ে থাকে, যেমন এখানে ইনক্লুড করছি, এগুলো মুখস্থ করে নেবেন। সেটা হলো সিফিলিস, গনোরিয়া, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, হেপাটাইটিস বি অ্যান্ড সি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HIV, ক্যান্ডিডিয়া ভ্যাজাইনাইটিস এবং ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। এই 8টা রোগ সাধারণত STD অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, একজনের যদি হয়, স্বামীর যদি থাকে তাহলে হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে, এবং স্ত্রীর যদি থাকে তো সেক্ষেত্রে স্বামীর হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বিবাহটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা হিস্ট্রি দিতেছে যেটা হচ্ছে আমি জিজ্ঞেস করতে, এই 8টা রোগের মধ্যে যে কোনো একটা রোগের দিকে যাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করলাম আপনি বিবাহিত কি না, তাহলে আমি সরাসরি জানতে পারি যে আসলে হওয়ার সম্ভাবনা এটাই বেশি। তো এটা হলো ম্যারিটাল স্ট্যাটাসের একটা ইম্পর্টেন্স। আর অকুপেশন জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি করেন, তো অকুপেশনের সাথে আসলে মেডিকেল ট্রিটমেন্টের বা মেডিকেল সায়েন্সের কি একটা গুরুত্বপূর্ণ বহন করে, এটা দেখব যে ডিলেকশন অফ ডিজিজ ইন ডিফারেন্ট অকুপেশন, বিভিন্ন অকুপেশনের সাথে বিভিন্ন রোগ জড়িত থাকে। যেমন হচ্ছে আমরা যদি বলি ভেরিকোস বেইন, অর্থাৎ পাগুলো ফুলে যায় বা বেইনগুলো মোটা হয়ে যায়, এগুলো কমন হচ্ছে ওয়ার্কার্স হু হ্যাভ টু স্ট্যান্ড স্টিল ফর এ লং টাইম, যেমন বাস কন্ডাক্টর এবং হচ্ছে ট্রাফিক পুলিশ, ডে লেবার, যারা ডে লেবার আছেন, বাস কন্ডাক্টর আছেন এবং হচ্ছে ট্রাফিক পুলিশ, তারা সারাদিন দাঁড়িয়ে থাকে, এবং গার্মেন্টস ওয়ার্কার যারা আছেন তারা সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন এবং তার জন্য পা ফুলে যায়, অর্থাৎ পায়ের যে বেনগুলো আছে সেগুলো এরকমভাবে ফুলে যায়। তো সেক্ষেত্রে এটা আমাদের, যদি আমি জিজ্ঞেস করি আপনি কিসে কাজ করেন, যদি বলি আমি ট্রাফিক পুলিশ ছিলাম অথবা গার্মেন্টস কর্মী ছিলাম, তো সেক্ষেত্রে আমাদের একটা কল্পনা করতে হবে যে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পাগুলো ফুলে গেছে। তো আমাদের ডায়াগনোসিস কিন্তু এখানেই হয়ে যায়।
যেমন হচ্ছে ওয়ার্কার্স ইন অ্যানিলিন ডিএল ফ্যাক্টরিজ আর মোর প্রন টু ইউরিনারি ব্লাডার নিওপ্লাজম, ইউরিনারি ব্লাডার নিওপ্লাজম হতে পারে, অথবা কার্সিনোমা স্ক্রোটাম আর কমন, এবং চিমনি সুইপার যেগুলো আছে সেগুলোতে সাধারণত কার্সিনোমা স্ক্রোটাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডেট অফ অ্যাডমিশন আমরা কেন দেখব, কেন ইম্পর্টেন্স বা কেন প্রয়োজন হয়, সেটা হলো এটা টু সি দ্য ডিজিজ কোর্স অ্যান্ড ট্রিটমেন্ট রেসপন্স, অর্থাৎ কতদিন 5 দিন আগে ভর্তি হয়েছে, তো 5 দিনে কি কিছু কমছে কি বাড়ছে, তো সেগুলো জানার জন্য আমরা ডেট অফ অ্যাডমিশন আমাদের প্রয়োজন হয়। ডেট অফ এক্সামিনেশন কেন প্রয়োজন হয়, ইফ দ্য ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশন আর সেম, অর্থাৎ আজকে আসলো আমি আজকেই পরীক্ষা করতেছি, বোথ হ্যাভ কমন সিগনিফিকেন্ট অ্যাজ টোল্ড অ্যাবভ, উপরে যা বলা হয়েছে অর্থাৎ ট্রিটমেন্ট সম্পর্কে আমারই ধারণা নিতে হবে। ইফ দ্য ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশন আর ডিফারেন্ট, it is important for those initial symptoms and sign may be changed because of initial management, অর্থাৎ রোগী আসার পরে আমি 2 দিন 3 দিন পরে আমি যদি এক্সামিনেশন করি, তার কিছু যেই সাইন সিমটমগুলো নিয়ে আসছিল হয়তো কম বেশি হইতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে, সেই অনুযায়ী আমি কিন্তু বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করতে পারি। তো এটা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন ইম্পর্টেন্স। তো আমাদের 1 নম্বর পয়েন্ট শেষ হলো, সেটা হলো আমাদের প্রথম হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট ছিল। তো এই পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টে আমাদের 8টা পয়েন্ট ছিল, মোটামুটি 1 2 3 6 8টা পয়েন্ট ছিল, 8টা পয়েন্ট শেষ করলাম পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। আমাদের পরবর্তী স্টেপ যেটা ছিল সেটা হলো প্রেজেন্টিং বা চিফ কমপ্লেন্স। চিফ কমপ্লেন্স সম্পর্কে একটু কথা বলবো। চিফ কমপ্লেন্স যে আসলে চিফ কমপ্লেন্স সম্পর্কে কী কী হইতে পারে, আমাদের কী কী মাথায় রাখতে হবে। প্রথম যেই কথাটা সেটা হলো দ্য প্রেজেন্টিং কমপ্লেন্স, বা যেটা সে বলে চিফ কমপ্লেন্স আর দোজ প্রিন্সিপাল সিমটমস, এটা হলো মূল যে সিমটমগুলো, এটি হচ্ছে আসলে চিফ কমপ্লেন্স উইথ হুইচ দ্য পেশেন্ট প্রেজেন্টস টু ডক্টর। ডাক্তারের কাছে রুগী যে বলে যে পেট ব্যথা, প্রচণ্ড লেভেলের পেট ব্যথা, তো এটা কিন্তু তার প্রধান সমস্যা। পরে বলবে বমি বমি হয়, টয়লেট হচ্ছে না 2-3 দিন যাবত, এবং খাইতে মন চায় না, এগুলো কিন্তু আসলে চিফ কমপ্লেন্স না। মূল ব্যথা হচ্ছে আসলে পেট ব্যথা। দ্য পেশেন্ট ডিসক্রাইব দ্য প্রবলেম ইন দেয়ার ওন ওয়ার্ডস, এবং যে অঞ্চলভেদে তাদের ভাষার একটা পার্থক্য থাকে, এবং সেগুলোকে সাধারণত তাদের নিজস্ব ভাষায় প্রেজেন্ট করে থাকে এই চিফ কমপ্লেন্স যেগুলো আছে। ইট শুড বি রেকর্ডেড ইন দ্য পেশেন্টস ওন ওয়ার্ডস, অর্থাৎ পেশেন্ট যেভাবে বলবে, যে শব্দগুলো ব্যবহার করবে, ডাক্তারের উচিত বা আপনার উচিত সেটা হলো সেই ভাষায় রেকর্ড করা বা সেই ভাষায় লেখা। যখন এখানে আমি কিছু উদাহরণ দিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনার মেডিকেল টার্মগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। যেমন ডিসফেজিয়া অর্থাৎ ডিফিকাল্ট সোয়েলিং, বলতেছে স্যার আমি অনেক দিন যাবত খেতে পারতেছি না, 2 দিন ধরে আমি গিলতে পারতেছি না, খাইতে পারতেছি না, এটা মেডিকেল টার্ম হলো আপনার ডিসফেজিয়া, কিন্তু আপনাকে নোট করতে হবে ডিফিকাল্ট ইন সোয়েলিং। তো আপনার এটাই কিন্তু উল্লেখ করতে হবে। বলবে যে জন্ডিসের একটা কথা বললো, যেমন ইয়ারো ডিসকালারেশন অফ দ্য আই, চোখটা কেমন জানি 2 দিন ধরে হলুদ হয়ে গেছে, তো আপনি এটাকে জন্ডিস লিখবেন না, লিখবেন হচ্ছে ইয়ারো ডিসকালারেশন অফ দ্য আই। তো এটা এভাবে লিখতে হয়। পালপিটেশন, রেপিড সেন্সিবল হার্টবিট, যে হার্টবিট আমার বেড়ে গেছে এরকম বলতেছে, যদি আপনি পালপিটেশন না লিখবেন, রেপিড সেন্সিবল হার্টবিট, অর্থাৎ রোগীর যে ভাষায় কথা বলবে সেই ভাষায় নোট করার চেষ্টা করতে হবে চিফ কমপ্লেন্সগুলো। হেমাটোমেসিস, ভমিটিং অফ ব্লাড, অর্থাৎ বমির সাথে যদি রক্ত যায়, তো সেই কন্ডিশনকে সাধারণত হেমাটোমেসিস বলে। তো আপনি এখানে অবশ্যই এই কথাটা লিখতে হবে যে ভমিটিং অফ ব্লাড। রাইটিং এবার কীভাবে লিখবেন সেটা সম্পর্কে আমি একটু কথা এখানে বলে রাখছি, যে এখানে ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু খেয়াল করবেন। ওয়ে অফ রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কীভাবে খাতায় লিখবেন। তো এটা হচ্ছে মোর দেন ওয়ান সিমটম, যদি একের অধিক সিমটম থাকে, দ্য সিমটম শুড বি শর্ট ক্রোনোলজিক্যালি, দেয়ার আর 2 ওয়ে থাকে, 2টা ওয়ে থাকে আপনি শর্ট করার জন্য 2টা উপায় আপনি লিখতে পারেন। 1 নাম্বার যেটা, সেটা হলো অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ সিমটম, কতক্ষণ ধরে রোগটা আসলে আপনার হয়েছে সেটা, অথবা আপনি আরেকটা করতে পারেন অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, কোনটা জটিল সমস্যা এই অনুযায়ী আপনি সিরিয়াল করতে পারেন। তো ডিউরেশন অফ অ্যাকশনের উপর যদি আমি 2টা উদাহরণ এখানে দিয়ে রাখছি, যে পেশেন্ট বলল যে অ্যাবডোমিনাল পেইন ফর 3 আওয়ার্স, অর্থাৎ এটা আপনি আগে লিখলেন যে পেটে ব্যথা হচ্ছে 3 ঘন্টা ধরে, এবং এগুলো এভাবেই লিখতে হয় সময় সহ, এবং ভমিটিং অফ ব্লাড ফর 3 মিনিটস, অর্থাৎ 30 মিনিট ধরে তার বমি হচ্ছে। এটা হচ্ছে আপনার ডিউরেশন অনুযায়ী, অর্থাৎ কোনটা আগে হচ্ছে সেটা আগে দিলেন, এবং কোনটা পরে শুরু হয়েছে পরে দিলেন। এবং সিভিয়ারিটি অনুযায়ী যদি আপনি লিখতে চান, তাহলে আপনার বললো যে আমার আসলে শ্বাসকষ্ট হচ্ছে, একটা রোগী বললো শ্বাসকষ্ট হচ্ছে এবং সাথে সাথে আমার কফ হচ্ছে। তো সাধারণত এখানে কফ কবে থেকে, কফ হলো 6 মাস থেকে শুরু হয়েছে, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে 1 ঘন্টা ধরে। এখানে আপনার যেটা আগে শুরু হয়েছে সেটার প্রশ্ন না, এখানে সিভিয়ারিটি কোনটা বেশি জটিল সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। যেমন ব্রেথলেসনেস, শ্বাসকষ্টটা আপনার কিন্তু সাধারণত এখানে জটিল সমস্যা, তো এটা হচ্ছে এটা আগে লিখবেন 1 ঘন্টা ধরে, এবং কফ হচ্ছে 6 মাস ধরে, এটা পরে লিখবেন। এভাবে আমাদের চিফ কমপ্লেন্সগুলো সাধারণত লিখতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো 2 নাম্বার শেষ হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, বর্তমান
কী কী রোগ আপনার সাথে সামনে নিয়ে আসতে পারে সেই সংক্রান্ত একটা নোট এখানে দিয়ে রাখছি। সত্যি কথা বলতে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনার পুরো ওয়ার্ড ক্লাস গোছানো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার কাছে কী কী সিমটম নিয়ে আসতে পারে সেই বিষয়ে আমি এখানে কথা বলছি। যদি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটম যদি আপনার সাথে নিয়ে আসতে পারে, অর্থাৎ জেনারেলি সাধারণত এই 4টে সিমটম আসে, সেটা হলো অ্যানোরেক্সিয়া, খাইতে মন চায় না, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে গেছে, ওয়েট লস এবং হচ্ছে ওজন কমে গেছে। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে জিআইটির প্রধান জেনারেল সিমটম। এটা একদম সবাই এগুলো যাদের জিআইটি সমস্যা আছে তারা এই কথাগুলো কমপ্লেনগুলো নিয়ে আসতে পারে, এটা কমন। অ্যানোরেক্সিয়া, খাইতে মন চায় না, অরুচি, আর অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে গেছে এবং ওয়েট লস, ওজন কমে গেছে, এই 4টা খুবই কমন। আপার জিআইটি যদি সমস্যা থাকে তাহলে আপনার কাছে এই কথাগুলো নিয়ে আসতে পারে, অর্থাৎ ডিসফেজিয়া এবং হচ্ছে ডিসপেপসিয়া, ডিসগোসিয়া, আর্লি সেটাইটি এবং হচ্ছে ফ্লাটুলেন্স, বুদবুদ করা যেটা, গ্লোবাস, হার্ট বার্ন, বুকে জ্বালাপোড়া করতেছে, একটা মেসিস অ্যান্ড মেলেনা। মেলেনা জিনিসটা কি? এটা হচ্ছে যদি স্টোলের সাথে যদি সাধারণত ব্লাড যায় তাকে মেলেনা বলে, এবং হেমাটোমেসিস হচ্ছে যদি বমির সাথে সাধারণত ব্লাড যায় বমিটিংয়ের সাথে, তাহলে সাধারণত তাকে বমি প্লাস ব্লাড এবং স্টোল প্লাস ব্লাড, তো তাকে বলছে মেলেনা। তো এই শব্দগুলো সম্পর্কে আরেকটি ভিডিও ক্লাস আমি দিব, এই শব্দগুলো শুধু অর্থ সম্পর্কে। হিকআপস আর হচ্ছে নৌশিয়া, বমিটিং, এটা কমন। ওডিনোফেজিয়া এবং পেইনফুল লিভস, ওয়াটার ব্রাশ এবং জেরোস্টোমিয়া। তো এই কমপ্লেনগুলো সাধারণত আপার জিআইটিতে যদি সমস্যা থাকে তাহলে আপনার কাছে এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে। লোয়ার জিআইটিতে সমস্যা থাকে, অল্টার বাউল হ্যাবিট, ডায়রিয়া হইতে পারে, কনস্টিপেশন হইতে পারে, আবার স্ট্যাটোরিয়া হইতে পারে, হেমাটোকেজিয়া হইতে পারে, মেলেনা হইতে পারে, ওয়াইন্ট হইতে পারে। যদি এই সমস্যাগুলো নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে আপনার লোয়ার জিআইটিতে সমস্যা থাকে। এবং হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেমের সমস্যা যদি থাকে তাহলে এই 2টা কমপ্লেন আপনার কাছে নিয়ে আসবে, সেটা হলো জন্ডিস এবং ইচিং। তো এই হলো আমাদের সাধারণত জিআইটিগত সমস্যা থাকলে এই রোগগুলো নিয়ে আপনার সাথে একজন পেশেন্ট আসতে পারে। এই রোগগুলো আপনার আগে থেকে জানা থাকলে বুঝতে পারবেন যে এটা সাধারণত জিআইটি প্রবলেম। যদি জেনিটো ইউরিনারি সিস্টেমের সমস্যা থাকে তাহলে আপনার কাছে নিয়ে আসবে ডিসইউরিয়া, প্রস্রাব হচ্ছে না, ইউরোজেনিটাল পেইন, ব্যথা হচ্ছে মূত্রনালীতে, ফ্রিকুয়েন্সি ঘন ঘন হচ্ছে, আর্জেন্সি, তাড়াহুড়া করে যেতে হয়, পলিউরিয়া, বেশি পরিমাণে প্রস্রাব হচ্ছে, অলিগোরিয়া, অনিউরিয়া, এগুলো জানেন আপনারা অর্থ। তারপরে অর্থ সংক্রান্তে আমরা আরেকটি ক্লাস আমাদের এই ইউটিউবে আপলোড করব, আপনারা দেখে নেবেন। নকচুরিয়া, নিউমেটোরিয়া এবং হচ্ছে হেমাটোইউরিয়া, প্রোটিনিউরিয়া, ইনকন্টিনিয়েন্স এবং হচ্ছে অ্যানইউরিয়াসিস, স্লো স্টিম, হেসিটেন্সি, টার্মিনাল ড্রিবলিং, এই সংক্রান্ত সাধারণত ইউরিনারি সিস্টেমে আমাদের সমস্যা থাকতে পারে। এই কমপ্লেন্টগুলো ইউরিনারি সিস্টেমের সাথে জড়িত। কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ সিবিএস এর সাথে আপনার কী কী সমস্যা নিয়ে আসতে পারে, সেটা হলো চেস্ট ডিসকমফোর্ট বা চেস্ট পেইন নিয়ে আসতে পারে, ডিস নিয়ে আসতে পারে বা ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে, পালপিটেশন নিয়ে আসতে পারে, বুক দরফর করে এরকম আসে বলবে রোগী সাধারণত, সিনকোপ অথবা ডিজিনেস নিয়ে আসতে পারে, ইডিমা নিয়ে আসতে পারে, ফেটিক নিয়ে আসতে পারে, ইন্টারমিডিয়েট ক্লেডিকেশন নিয়ে আসতে পারে। তো এগুলো হচ্ছে সাধারণত সিবিএসে নিয়ে আসতে পারে। এবার রেসপিরেটরি সিস্টেমে আপনাকে কমপ্লেন করতে পারে, সেটা হলো প্রেজেন্ট ইলনেস থাকতে পারে, কফ, স্পটাম প্রোডাকশন, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, হিমোপটাইসিস এবং হচ্ছে হুইচ নিয়ে আসতে পারে রেসপিরেটরি সিস্টেমে। আর নার্ভাস সিস্টেমে সাধারণত হেডেক, ওকুলার পেইন, ফেশিয়াল পেইন, ফিটস, সিনকোপ, সিজার ফলস, ডিজিনেস, ভার্টিগো, ভিজুয়াল ডিস্টারবেন্স, ডিফনেস, উইকনেস অ্যান্ড ডিস্টার্ব সেন্সেশন, ডিস্টারবেন্স অফ গেট, ট্রিমর অ্যান্ড ইনভলান্টারি মুভমেন্টস, স্পিচ, মেন্টাল স্ট্যাটাস নিয়ে আপনার সাথে নার্ভাস সিস্টেম নিয়ে এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে প্রেজেন্ট ইলনেসে। মাস্কুলার স্কেলেটন সিস্টেমে পেইন, স্টিফিনেস, রেডনেস অ্যান্ড আর্ম সোয়েলিং, উইকনেস, লকিং অ্যান্ড ট্রিগারিং, ইনস্টেবিলিটি, ডিফর্মিটি, সেন্সরি ডিস্টারবেন্স, লস অফ ফাংশন, এই সমস্যাগুলো সাধারণত মাস্কুলার স্কেলেটনের সাথে রিলেটেড থাকে, প্রেজেন্ট ইলনেসে থাকতে পারে। আরেকটা যেটা সেটা হলো এন্ডোক্রাইন সিস্টেমে যদি সমস্যা থাকে তাহলে আপনার কাছে হিট অর কোল্ড ইনটলারেন্স, ঠান্ডা বা শীত কোনোটা সহ্য করতে পারে না, চেঞ্জ ইন সোয়েটিং এবং সোয়েটিংয়ের চেঞ্জ নিয়ে আসতে পারে, এক্সেসিভ থার্স্ট অর্থাৎ পলিটিপসিয়া, শুধু তৃষ্ণা লাগে কতক্ষণ পরে পরে পানি খেতে মন চায়, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার এন্ডোক্রাইন সমস্যা আছে। তো এগুলো হলো আমাদের সাধারণত প্রেজেন্ট ইলনেস, এগুলো আপনার সামনে এই সমস্যাগুলো আপনার সামনে সাধারণত নিয়ে আসতে পারে ওয়ার্ডে। এখানে গুরুত্বপূর্ণ একটা ছক আপনাদের সামনে এখানে প্রেজেন্ট করছি, সেটা হলো আমাদের যদি কোনো ব্যথা নিয়ে আসে, সাধারণত যদি যে কোনো ধরনের পেইন অথবা চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন যদি নিয়ে আসে তাহলে আপনার এই জিনিসগুলো নতুন করে জানতে হবে। সেটা হলো এখানে একটা শর্ট মিনিং দেওয়া আছে, সেটা হলো আমার
একটা নিউমোনিক দেওয়া আছে সক্রেট, SOCRATES, সক্রেটস। এই সক্রেট আপনাকে নতুন করে জিজ্ঞেস করতে হবে, অর্থাৎ ব্যথা কোথায় হচ্ছে। প্রথম হলো এস মানে হচ্ছে সাইট, ব্যথাটা কোথায় হচ্ছে, সোমাটিক পেইন, আবার হচ্ছে ভিসেরাল পেইন হইতে পারে। ব্যথাটা কোথায় হচ্ছে, সাইট, অনসেট কখন শুরু হয়েছে, হঠাৎ করে শুরু হয়েছে, তাড়াতাড়ি শুরু হয়েছে, না আস্তে 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 বাড়ছে। ক্যারেক্টারটা কেমন, সেটা হচ্ছে আপনার শার্প, ডোল, না বার্নিং টিংলিং, নাকি বোরিং স্ট্যাবিং, এগুলো সম্পর্কে আপনার জিজ্ঞেস করতে হবে। রেডিয়েশন, এই ব্যথাটা পেটের অন্য কোথাও কি ছড়াচ্ছে নাকি ছড়ায় না। অ্যাসোসিয়েটেড সিমটম, এই ব্যথার সাথে কি অন্য কোনো সমস্যা আছে কি না, যেমন ব্লিডিং, পেপটিক আলসার ডিজিজে ব্লিডিং থাকতে পারে, এবং দেয়ার হেমাটোমেসিস অ্যান্ড মেলানো থাকতে পারে ব্যথার সাথে, এবং টাইমিং কখন এটা বেশি হয় বা কখন থেকে শুরু হয় এ সংক্রান্ত জিজ্ঞেস করতে হবে। ইতে এক্সাজারেটিং অ্যান্টি লিভিং ফ্যাক্টর, এই ব্যথাটা কীভাবে কমে চাষা, এটা আপনি, অনেকে বলবে যে আমি খাওয়ার সাথে সাথে ব্যথাটা বেড়ে যায়, আবার অনেকে বলতে পারে যে আমি অমুক এই ওষুধটা খেলে সাধারণত ব্যথাটা কমে যায়। সিভিরিটি, এটা কি আপনি সহ্য করতে পারে কিনা এই সংক্রান্ত জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ যদি পেইন, প্রেজেন্ট ইলনেসে সাধারণত যদি পেইন নিয়ে আসে, তাহলে আপনাকে এই সক্রেটস অর্থাৎ আপনার এই নিউমোনিকটা আপনাকে নতুন করে জিজ্ঞেস করতে হবে। পেইনের সম্পর্কে এই প্রশ্নগুলো নতুন করে জিজ্ঞেস করতে হবে প্রেজেন্ট ইলনেসের সাথে। আশা করি বুঝতে পারছেন। তারপরেও শর্ট একটি ভিডিও, আমি এই সংক্রান্ত শুধু একটা শর্ট ভিডিও আমি ইসেনশিয়াল ওয়ার্ড গ্রুপ প্লে লিস্টে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো হিস্টোরি অফ পাস্ট ইলনেস। এটা আমার জিজ্ঞেস করতে হবে 4 নম্বরে। সেটা হলো পূর্বে কোনো এই ধরনের সমস্যা ছিল কিনা, অর্থাৎ পাস্ট হিস্টোরি অফ সিমিলার অ্যাটাক, একই ধরনের সমস্যা কি পূর্বে হয়েছিল, রোগীকে জিজ্ঞেস করতে হবে। পাস্ট হিস্টোরি অফ ড্রাগ ইনটেক, এবং এর জন্য কি কি ওষুধ নিয়েছিল সে সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। পাস্ট হিস্টোরি অফ অ্যাডমিশন টু হসপিটাল, কবে হসপিটালে ভর্তি হয়েছিল, কবে অপারেশন করা লাগছিল। অ্যান্ডেমিক ডিজিজ সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, অর্থাৎ অঞ্চলভেদে যে ডিজিজগুলো হয় তাকে জিজ্ঞেস করতে হবে। সিস্টেমিক ডিজিজ, চাইল্ডহুড ডিজিজ, ছোটোবেলায় একই ধরনের সমস্যা হয়েছিল কিনা, কোনো দিন আঘাত পাইছিল কিনা। ফিমেল পাস্ট হিস্টোরি, অবস্ট্রাকটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল প্রবলেম সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। এই পাস্ট হিস্টোরির মধ্যে সাধারণত আমরা এই পয়েন্টগুলো নেই। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্টোরি। আমি ড্রাগ ট্রিটমেন্ট সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করতে হবে। সেটা হলো কেন জিজ্ঞেস করবো, এটা আমার কেন ইম্পর্টেন্স এটা নেওয়া, সেই বিষয়ে আমি এখানে একটু লিখে রাখছি। সেটা হলো যদি বলে যে আমি স্টেরয়েড থেরাপি নিয়েছি, যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখানে একটা সমস্যা যেটা থাকতে পারে, প্রিটি ইনফেকশনস ইনক্লুডিং টিউবারকুলোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। যারা স্টেরয়েড নেয় লং টার্ম, তাদের টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সাধারণত আমরা ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রিটা আমরা জিজ্ঞেস করব। যারা অ্যাসপিরিন এবং NSAID নেয়, অর্থাৎ ব্যথার ওষুধ যারা বেশি বেশি পরিমাণে নেয়, তাদের একটা সম্ভাবনা থাকে যে গ্যাস্ট্রিক ইরোশন, পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার পারফোরেশন, এগুলো সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি সাধারণত ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রি জিজ্ঞেস করব। এবং আইসোনিয়াজাইড, অর্থাৎ টিবির যে সকল ড্রাগ আছে, যারা ফার্মাকোলজি পড়ছেন তারা জেনে থাকবেন। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ফেনাইটোইন, ক্লোরোথায়াজাইড, এবং এগুলো যদি ওভারডোজ নেওয়া হয়, প্যারাসিটামল, হার্বাল যেগুলো রেমিডেস আছে, সবার ক্ষেত্রে লিভারের সমস্যা হতে পারে, হেপাটোটক্সিসিটি। যদি বলে আমি অনেকদিন যাবত টিবি রোগের ওষুধ খাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের জন্ডিস নিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হেপাটোটক্সিসিটি হয়েছে। অর্থাৎ এই ওষুধগুলো খাইলে সাধারণত লিভার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস, প্রেশারের ওষুধগুলো যারা খায় নিয়মিত, তাদের ক্ষেত্রে রেনাল ফাংশন এবং রেনাল ফেলিওর হওয়ার একটা সম্ভাবনা থাকে। অ্যামিনোগ্লাইকোসাইড যেগুলো আছে, এমফোটেরিসিন বি বলেন, বা লিথিয়াম, সাইক্লোস্পোরিন, এবং টেক্রোলিমাস, এই জাতীয় জিনিসগুলো বা ওভারডোজ অফ প্যারাসিটামল যদি বেশি পরিমাণে খেয়ে থাকে, সাধারণত টক্সিক টু দ্য নর্মাল কিডনি, অর্থাৎ কিডনি প্রবলেম হইতে পারে। এই জন্য সাধারণত আমাদের যে সকল পেশেন্টের মনে হয় যে কিডনিতে কোনো রকম সমস্যা হয়েছে, তাদের ক্ষেত্রে এই ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, যে কী কী ওষুধ নিয়মিত সেবন করেন, এই সংক্রান্ত প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা 5 নম্বর যেটা জিজ্ঞেস করব, 5 নম্বর গেল। 6 নম্বর যেটা, সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে রোগীকে জিজ্ঞেস করতে হবে। সেটা হলো কেন আমরা ফ্যামিলি হিস্ট্রি নিতে হয়, বা পরিবারের হিস্ট্রি কেন আমাদের জানতে হবে। সেটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি পরিবারের অন্য কারো থাকে, তাহলে তার হওয়ার সম্ভাবনা থাকে। হাইপার টেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার যাদের হাই থাকে, যদি ফ্যামিলির কারো থাকে, তার হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস মেলাইটাস, পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে। সিজোফ্রেনিয়া, হিমোফিলিয়া, অটোজোমাল রিসেসিভ ডিজিজ যেমন সিকেল সেল অ্যানিমিয়া, এই সংক্রান্ত ডিজিজ যদি ফ্যামিলিতে থাকে, তাহলে ওই পেশেন্টের ক্ষেত্রে আমি যাকে সাজেস্ট করছি, বা যেই পেশেন্ট আমার সামনে আছেন, তার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি ফ্যামিলি হিস্ট্রির মাধ্যমে আমি খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি, বা ডায়াগনোসিস আমার জন্য খুবই সহজ হয়ে যায়।
7 নাম্বার যেটা নিব সেটা হলো সোশিও ইকোনমিক হিস্টোরি, অর্থাৎ পোর ইকোনমিক স্ট্যাটাসে বিভিন্ন রকমের ইনফেকশন হইতে পারে। যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে ইনফেকশন, ইনফেস্টেশন এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আপনারা যারা বায়োকেমিস্ট্রি পড়ে আসছেন সেখানে কোয়ার্সিয়ারকর, মেরাসমাস এই রোগীদের ক্ষেত্রে সাধারণত আপনারা এই সংক্রান্ত শুনে আসছেন। তো সেক্ষেত্রে সোশিও ইকোনমিক হিস্টোরি আমরা নিব। সেক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কোয়ার্সিয়ারকর, মেরাসমাস হইতে পারে গরিব মানুষের ক্ষেত্রে। এবং যারা হাই সোশিও ইকোনমিক স্ট্যাটাসে থাকে তাদের ক্ষেত্রে সাধারণত সবচেয়ে বেশি হয় ওবিসিটি প্রবলেম। হ্যাঁ, ওবিসিটি, সেডেন্টারি লাইফস্টাইল এগুলো সমস্যা থাকতে পারে। এই জন্য আমরা সোশিও ইকোনমিক হিস্টোরিটা আমরা নিব। পার্সোনাল হিস্টোরি, আমরা ব্যক্তিগত কিছু পার্সোনাল হিস্ট্রি নিতে হয় আমাদের ডায়াগনোসিস করার জন্য। সেটা হলো ইফ ইউর পেশেন্ট হ্যাভ এভার স্মোক, অর্থাৎ সবচেয়ে বার্নিং কোয়েশন যেটা, সেটা হলো আপনি স্মোক করেন কিনা, অথবা পেশেন্টের পাশে যে থাকবে তাকে জিজ্ঞেস করতে হবে আপনার রোগী কি কোনো রকমের স্মোক করে কিনা। রেকর্ড হোয়েন দে স্টার্ট এন্ড স্টপ, এবং এটা রেকর্ড করতে হবে যে কবে থেকে এটা শুরু করছে। ধরেন একজন পেশেন্ট কিছুদিন যাবৎ এটা সাধারণত একটা বিড়ি খাওয়া শুরু করছে বা সিগারেট খাওয়া শুরু করছে, তো কখন থেকে এটা শুরু করছে এবং কখন বন্ধ করছে এগুলো সম্পর্কে জানতে হবে। এবং হচ্ছে সিগারেট যেগুলো খায় সেগুলো কোয়ান্টিটি আমার জানতে হবে, কতগুলো খায় সেটাও জানতে হবে। প্যাক সে সাধারণত আমার হিসাব করতে হবে সাধারণত 1 বছরে কত প্যাক খায়, এটা রোগের সাথে আমার একটা ক্যালকুলেশন থাকে। আর এক প্যাকে সাধারণত 20টি স্টিক থাকে। হ্যাঁ, 20টি স্টিক থাকে, অর্থাৎ 20টা বিড়ি বা সিগারেট থাকে, হচ্ছে এক প্যাক সমান 20টি। তো এটা খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে আমরা সাধারণত পার্সোনাল হিস্টোরিতে আসলে কেন নিব, এটা কি গুরুত্বপূর্ণ, রোগের সাথে এই পার্সোনাল হিস্ট্রি কী সম্পর্ক সেটা একটু জানবো। সেটা হলো স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে আমাদের সিবিএসএ কার্ডিওভাস্কুলার সিস্টেমে সাধারণত করোনারি অ্যান্ড পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা সাধারণত হিস্ট্রি নেই, বা স্মোকিংয়ের হিস্ট্রি খুবই দরকারি। এবং হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেমে সাধারণত লাং ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। জানেন এটা টিবি যাদের ক্ষেত্রে বলেন, টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা একটা বেশি পরিমাণে থাকে। এবং হচ্ছে জিআইটিতে পেপটিক আলসার ডিজিজ, ইসোফেজিয়াল ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার পর্যন্ত হইতে পারে। নার্ভাস সিস্টেমে স্মোকিং সাধারণত মেটাস্ট্যাটিক ম্যানিফেস্টেশনের সাথে জড়িত থাকে, মেলিগনেসির সাথেও জড়িত থাকে। এবং মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে অস্টিওআর্থ্রোপ্যাথি যারা স্মোকিং করে তাদের হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমার একজন পেশেন্টের ক্ষেত্রে পার্সোনাল হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। যদি পেশেন্টটা অ্যালকোহল ড্রিঙ্কার হয় তো সেক্ষেত্রে সাধারণত পেপটিক আলসার, ইসোফেজিয়াল ক্যান্সার, প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক লিভার ডিজিজ, মেলোরিওয়াসিস এই সংক্রান্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যালকোহল হিস্ট্রি সাধারণত নিয়ে থাকি। ভেটেনারি ট্রেইং যদি হয় তাহলে ওরাল ক্যান্সার, স্কোমাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস হইতে পারে। তো এটা এই জন্য আমরা জিজ্ঞাসা করি। হিস্ট্রি যদি সেক্সুয়াল এক্সপোজার হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হইতে পারে, যেমন হেপাটাইটিস বি অ্যান্ড সি, গোনোরিয়া, সিফিলিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এইচআইভি সাধারণত হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা পার্সোনাল হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আর পার্সোনাল হিস্ট্রির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বই এটা সাধারণত মূল হেডিংয়ে দিয়েছেন, যেমন আমি এখানে 19টা পয়েন্ট মূল হেডিংয়ে রাখছি। এটা হলো সাধারণত 7 নাম্বার কি 8 নাম্বার, 8 নাম্বার পার্সোনাল হিস্ট্রি হচ্ছে আমার 8 নাম্বার পয়েন্ট। তো এটা অনেক বইয়ে সাধারণত ট্রাভেলিং হিস্ট্রিটা সাধারণত মূল হেডিংয়ে দিয়ে রাখছে, আমি এটা পার্সোনাল হিস্ট্রির মধ্যে রাখছি। ট্রাভেলিং হিস্ট্রি কিছুদিনের মধ্যে সে কোনো ট্রাভেল করছে কিনা, যদি সে শুনেন যে আসলে কিছুদিন আগে 3 দিন আগে ঢাকা গেছেন এবং 2 দিন জ্বরে ভুগতেছেন, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, খুব জ্বর, তো সেক্ষেত্রে আপনি একটু এটা সাধারণত আপনার ডায়াগনোসিসটা ডেঙ্গুর দিকে যাবে, ঢাকার দিকে ডেঙ্গু বেশি হয়। এবং যদি আপনি কালাজ্বর এন্ডেমিক জোন যেমন আছে ত্রিশাল, ফুলবাড়িয়া অর্থাৎ ময়মনসিংহের যে অঞ্চলগুলো আছে সেখানে যদি সেই ভ্রমণ করার কোনো হিস্ট্রি থাকে তাহলে কালাজ্বরের একটা সম্ভাবনা সাধারণত থাকে। এবং যদি হিল এরিয়া, পাহাড়ি অঞ্চলে যদি থাকে, যাওয়ার একটা থাকে, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ওই অঞ্চলগুলোতে যদি কেউ যায়, ঘুরতে যায় এবং জ্বর নিয়ে আসে তাহলে আমরা ম্যালেরিয়া সাজেস্ট করব। এবং বিভিন্ন ধরনের রোগ আরও আছে, বিদেশে গেলে সাধারণত সিস্টোসোমিয়াসিস এগুলো সাধারণত মিডল ইস্ট কান্ট্রিতে গেলে সাধারণত ট্রাভেলিং হিস্ট্রি থাকলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা পার্সোনাল হিস্ট্রির মধ্যে ট্রাভেলিং হিস্ট্রিটাও আমরা নিব, তাহলে আমাদের ডায়াগনোসিস সহজ হবে। 9 নম্বর পয়েন্ট সেটা হলো মেরিটাল স্ট্যাটাস আমাদের জানতে হবে। মেরিটাল স্ট্যাটাস আমাদের কী কী ইম্পর্টেন্স বহন করে, কারণ মেরিটাল স্ট্যাটাস আমি আগেও বলে দিচ্ছি সম্ভবত, সেটা হলো আপনার বিবাহিতদের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী কারো একজন যদি সাধারণত এই ধরনের সমস্যা থাকে তাহলে হচ্ছে তারও হওয়ার সম্ভাবনা থাকে, যেমন সিফিলিস, গোনোরিয়া, নন গনোকক্কাল আর্থ্রাইটিস, হেপাটাইটিস বি অ্যান্ড সি, এইচআইভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো আগেও কথা বলছি। 10 নম্বর ইমিউনাইজেশন হিস্টোরি, অর্থাৎ এটা ছোটোবেলায় ইপিআই শিডিউল হচ্ছে আপনার, ইপিআই মানে হচ্ছে ছোটোবেলায় যে আমরা ভ্যাকসিনগুলো নেই, টিকাগুলো নেই সাধারণত সেগুলোকে একত্রে ইপিআই বলে। ইপিআই ডিজিজ যেমন হচ্ছে পোলিয়া, হুপিং কফ এবং
পোলিও, হুপিং কফ এবং ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, টিটানাস, মেসেলস আছে, হেপাটাইটিস বি আছে। এগুলো সাধারণত আমরা ছোটোবেলায় ভ্যাকসিন দিয়ে থাকি। সেই ভ্যাকসিনগুলো দিছে কিনা সেটাও আমাদের রোগের ডায়াগনোসিসের জন্য ইম্পর্ট্যান্ট। যদি দিয়ে থাকে তাহলে আমরা ডায়াগনোসিস অন্যদিকে যাবে। হ্যাপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে হিমোফিলিয়া, ইনফ্লুয়েঞ্জা যেগুলো আছে, টাইফয়েড, নিউমোকক্কাল ডিজিজ, এগুলো ক্ষেত্রে সাধারণত আমরা ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করতে হবে। তবে সেক্ষেত্রে আমাদের এই হিস্ট্রির ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে বাম হাতের আর্মের আপার আর্মে সাধারণত একটা টিকার দাগ থাকে। আপনি এখন ক্লাস করছেন, আপনি আপনার হাতটা একটু খুলে দেখেন, বাম হাতটা একটু ভালো করে লক্ষ্য করুন। কাপড় শার্ট বা টি শার্ট যেটা আছে সেটা আপনি একটু উপর করে দেখেন, এখানে একটা টিকার দাগ দেওয়া থাকে। তো যদি বলে যে আমার আসলে মনে নাই, আমি ছোটোবেলায় নিছি কিনা বা আমার কেউ জীবিত নাই, তো সেক্ষেত্রে আপনি বাম হাতটা চেক করে দেখতে পারেন। তাহলে জানতে পারবেন ইমিউনাইজেশন হিস্ট্রি সম্পর্কে ভালো বুঝতে পারবেন। 11 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো মেনস্ট্রুয়াল হিস্টোরি। মেয়েদের ক্ষেত্রে সাধারণত নেওয়া হয়। এটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড টু মেনস্ট্রুয়াল হিস্টোরি। কেন দরকার হয় এটা? মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে আমাদের জানতে হয়। 28+-2 থাকে। মেনস্ট্রুয়াল পিরিয়ড সাধারণত 5 থেকে 7 দিন থাকে। ফ্লোটা সাধারণত কীরকম আছে, প্রোফিউজ আছে কিনা, নর্মাল আছে কিনা, সেন্টি আছে কিনা। এটা আসলে কেন জিজ্ঞেস করি? কেউ যদি বলে আমার পেটে ব্যথা নিয়ে আসছে একজন মহিলা পেশেন্ট, তো সেক্ষেত্রে অনেকদিন যাবত পেটে ব্যথা বা মাসে মাসে হয়, তো সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল হিস্টোরি আপনি জানবেন। যদি বলে যে আমার 40 দিন পর পর হয়, অথবা কেউ বললো 20 দিন পর পর হয়, তাহলে এটা অ্যাবনর্মাল। কেউ যদি বলে মেনস্ট্রুয়াল ফ্লোটা আমার সাধারণত 2 দিনে শেষ হয়ে যায়, কেউ বললো 10 দিন পর্যন্ত আমার ফ্লোটা চলতে থাকে, কেউ যদি বলে যে আমার প্রচুর পরিমাণে যায়, হ্যাঁ, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এবং হচ্ছে কেউ যদি বলে যে আমার ব্লিডিং হইতেই চায় না, 2-1 ফোঁটা হয়, তো সেক্ষেত্রে আপনাদের এগুলো রোগের ডায়াগনোসিসের সাথে এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আরেকটা হচ্ছে হিস্ট্রি অফ কন্ট্রাসেপটিভ, সে কন্ট্রাসেপটিভ পিল নেয় কিনা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে হয়েছিল, এবং হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কবে হয়েছিল যদি ডেলিভারির কোনো পেশেন্ট আসে। আসলে আমরা কেন মেনস্ট্রুয়াল হিস্ট্রিগুলো নেব? তো সেক্ষেত্রে সেটা হলো ফর ইলেকটিভ অপারেশন অপারেট অন এ ফিমেল ডুরিং হার মেন্সেস, ইফ আর্লি মেনার্কি অ্যান্ড লেট মেনোপজ সম্পর্কে আমরা জানতে পারবো। পেইন অ্যান্ড ফুলনেস ইন দ্য ব্রেস্ট ডুরিং মেন্সেস, ড্রোজ দ্য অ্যাটেনশন টু ফাইব্রোইডিমাসেস, এই বিভিন্ন ধরনের রোগ সংক্রান্ত আমরা সাধারণত ডায়াগনোসিস করতে পারি। তো এই হলো আমাদের সাধারণত 11 নম্বর পয়েন্ট। আমরা যদি সেই লিস্টে আবার ফিরে আসি, অর্থাৎ আমাদের হিস্ট্রি টেকিংয়ের যে মূল পয়েন্টগুলো ছিল, যেমন হচ্ছে 19টা পয়েন্ট ছিল, 11 নম্বর পয়েন্টে আমরা দেখছি মেনস্ট্রুয়াল হিস্ট্রি সম্পর্কে দেখছি। আমাদের 12 নম্বর পয়েন্ট থেকে ওই যে 12 থেকে 19 পর্যন্ত আমরা আরেকটি ক্লাসের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে 12 নম্বর ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা আছে, এর 3টা পার্ট: জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন। এটা 3টার জন্য আলাদা আলাদা ক্লাস দিতে হবে। জেনারেল এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, লোকাল এক্সামিনেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেলেন ফিচার সম্পর্কে, প্রভিশনাল ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সম্পর্কে আরেকটা স্বতন্ত্র ভিডিও দেবো। ইনভেস্টিগেশন, কনফার্ম ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ সম্পর্কে আমি পরবর্তীতে এক একটা ডিজিজ ধরে একদম আলাদা আলাদা এরকমভাবে, যেমন টিবি রোগের জন্য, পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের জন্য আলাদা আলাদা রোগের জন্য, ইউটিআই আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ একটি ক্লাস দিব। এই 16 নম্বর, 17 নম্বর, 18, 19-এর জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিজের উপর বেস করে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এসেনশিয়াল ওয়ার্ড ক্লাস প্লেলিস্ট যেটা আছে সেটা আপনারা একটু সেভ করে রাখবেন এবং বন্ধুদেরকে একটু জানানোর চেষ্টা করবেন। এসেনশিয়াল ওয়ার্ড ক্লাস নামে আমি যে প্লেলিস্টটা খুলছি, সেই ক্লাস সেখানে আমি এগুলো সাধারণত যুক্ত করব। এবং আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল, যেটা ক্লিনিক্যাল যে প্লে লিস্টটা আছে সেখানে আমি সাধারণত ক্লিনিক্যাল সাবজেক্টগুলো, ক্লিনিক্যাল বিষয়গুলো, ডিজিজ এবং ড্রাগ সম্পর্কে যে সকল আলোচনা করবো সেখানে আপলোড দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলেই। ক্লাসটা একটু লেন্দি হয়েছে, তারপরেও জানাবেন কমেন্ট সেকশনে ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের কাছে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।